বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের জন্য জাতিসংঘের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন পক্ষ থেকে নানা উদ্যোগ দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও সংকট নিরসনের জন্য কোনো আশার আলো দেখা যাচ্ছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরদৌস আজিম। স্বাগত আরও একবার। দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। আজ আমরা এই অনুষ্ঠানটি করছি ঢাকায়। আজ অনুষ্ঠানে সরাসরি প্রথম প্রশ্নে যাব। প্রথম প্রশ্ন করবেন মোহাম্মদ আব্দুল লতিফ বুলু। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, সংকট নিরসনে জাতিসংঘ সহ বিভিন্ন পক্ষের উদ্যোগ সত্ত্বেও বাংলাদেশ কি গভীর রাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। বিভিন্ন পক্ষের উদ্যোগ সত্ত্বেও বাংলাদেশ কি গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে কিনা? তোফায়েল আহমেদ। আমি প্রথমেই এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, যারা প্যানেলে আছেন, তাদের প্রতি আমার সম্মান জানাচ্ছি এবং যারা আমাদের সামনে বসে আছেন তাদের প্রতি, সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা। যে প্রশ্নটা করেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা সংকটের দিকে যাচ্ছি না, কারণ আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের মানুষকে ভালোবাসি। সব কিছুর ঊর্ধ্বে আমাদের দেশ এবং জাতি। একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জাতি প্রতিষ্ঠিত হয়েছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা আমাদের সামনে যদি কোনো সমস্যা থাকে, সেটা আমরা আলোচনার ভিত্তিতে সবাই মিলে তার সমাধান করতে পারব। সুতরাং জাতিসংঘই বলেন বা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারাই আমাদের কথা বলুক না কেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এবং আমরা যথেষ্ট ভাবে বিশ্বাসী যে আমরা আমাদের সমস্যার নিজেরাই সমাধান করতে পারবো। ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। ব্যারিস্টার মওদুদ আহমদ, প্রশ্ন ছিল বাংলাদেশ কি সংকটের দিকে এগোচ্ছে কিনা? আমি তো মনে করি যে আমি সবসময় বিশ্বাস করেছি যে এই ধরনের সংকটের সময় সমঝোতার কোনো বিকল্প নাই। সমঝোতা আসতে হবে, বাংলাদেশে গণতন্ত্রকে রক্ষা করতে হবে এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত রাখতে হবে এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং এই যে বর্তমান যে সংকট দেখা দিয়েছে, এটা আমার মনে হয় যে আমরা সমঝোতার মাধ্যমে নিরসন করতে পারি। এই সংকট কতটা গভীর? আপনি বলছেন যে সংকট দেখা দিয়েছে। এই সংকট তো গভীর, নিশ্চয়ই এখন পর্যন্ত তো মনে হচ্ছে গভীর, কিন্তু এই ধরনের আমাদের অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে এই ধরনের সংকট শেষ পর্যন্ত একটা নিরসন হয় এবং হয় আলাপ আলোচনার মাধ্যমে হয়, নাহলে শেষ পর্যন্ত গিয়ে যারা ক্ষমতায় আছেন তাদেরকে একটা আত্ম উপলব্ধি তাদের মধ্যে আসবে যে দেশকে, গণতন্ত্রকে, নিজেদেরকে এবং আমাদেরকে সবাইকে রক্ষা করার জন্য বিরোধী দলের সঙ্গে একটা সমঝোতায় তাদেরকে আসতেই হবে। ধন্যবাদ আপনাকে। দর্শকদের কাছে ফিরে যাব। অনেকে হাত তুলেছেন বা পাশে চতুর্থ সারিতে, সাদা শার্ট। আমি সম্পূরক কথা বলতে চাচ্ছি। আমাদের আপনি বললেন যে সংকটে যাচ্ছেন না, পাশাপাশি আপনি বলছেন সংকটে যাচ্ছে, তাহলে সমঝোতার উপায়টা কোথায়? ধন্যবাদ। সমঝোতার উপায়টা কোথায় তোফায়েল আহমেদ? আপনি বলছেন যে সংকটে যাচ্ছে না, কিন্তু সমঝোতার লক্ষণও দেখছেন না, উনি বলছেন। না, সংকট থাকে, সমাধানও হয়। অতীত তো এরকম হয়েছে। সুতরাং যেখানে আমাদের একটি জাতীয় সংসদ আছে, আমি মনে করি জাতীয় সংসদ অধিবেশন চলছে, বিরোধী দল জাতীয় সংসদে আসবেন, বিরোধী দলের একজন সম্মানিত সদস্য, অভিজ্ঞতা সম্পন্ন, যিনি সাবেক মন্ত্রী ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তারা সকলেই সংসদে আসবেন যারা নির্বাচিত, এবং এসে তারা সেখানে তাদের বক্তব্য রাখবেন, যে সমস্যাটা সেটা তারা তুলে ধরুন, আমরা সরকারি দলের পক্ষ থেকে আমরা তার উত্তর দেই, এবং এইভাবেই তো একটা জাতীয় সংসদ একটা সমঝোতার কেন্দ্রবিন্দু হতে পারে। আমরা যখন নির্বাচনের প্রাক্কালে বলি যে জাতীয় সংসদ হবে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু,
তা আজকে যদি কোনো সংকট থেকে থাকে আপনি আশা আমরা করছেন সংসদে সেটা আমরা নিরসন? আশা করি যে সংসদে আসছে তার সমাধান হতে পারে। ধন্যবাদ। দেখি আবারও দর্শকদের কাছে ফেরত যাব, চতুর্থ সারিতে মাঝখানে। আমার প্রশ্ন হলো, প্রতিবারই নির্বাচনের আগে এই ধরনের সংকট কেন হয়? আমরা একবারে বসে একটা রুল অফ গেম কেন বানাতে পারি না? অন্য অন্য বিদেশে অনেক দেশে আছে, তার নিয়ম অনুযায়ী নির্বাচন হয়, সরকার আসে, সরকার যায়, কিন্তু আমরা আগাগোড়াই এই ধরনের জনদুর্ভোগের সৃষ্টি কেন করি? এখন সংকট কতটা গভীর বলে আপনার মনে হচ্ছে? সংকট হলো সদিচ্ছার ব্যাপার। আমাদের মধ্যে যদি সদিচ্ছা থাকে, এটা কোনো সংকটের আমি মনে করি না। ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে পেছনের দিকে। সরকারি দল এবং বিরোধী দল উভয়ই সমঝোতার জন্য সংলাপে বসতে চায়, কিন্তু কেন তারা বসছেন না, এটার কারণটা কোন জায়গায়? আমি সরকারি দল এবং বিরোধী দলের নেতার কাছে আমার এটাই জানা যে কেন আপনারা বসছেন না, এখানে সমস্যাটা কোন জায়গায় যে আপনারা সংলাপে বসছেন না কেন? আচ্ছা, ধন্যবাদ। দেখি আরেকজন নেব এই দফায়, দ্বিতীয় সারিতে আপনি। আমার প্রশ্ন হলো যে ব্যারিস্টার মওদুদ আহমেদের কাছে, যে আপনারা বলেছেন যে বিভিন্ন সময় বা সরকারি দল থেকে বলা হচ্ছে যে সংসদে এই সমস্যার বা সংকটের সমাধান হতে পারে, কিন্তু আমাদের রাজনৈতিক ইতিহাসে এমন কোনো নজির কি আছে যে সংসদে এই ধরনের সমস্যার সমাধান হয়েছে আলোচনার মাধ্যমে, সংসদীয় সংলাপের মাধ্যমে? ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার মওদুদ আহমেদ, আপনার কাছেই সরাসরি প্রশ্ন উনি করেছেন। আপনার সঙ্গে একমত, এই ধরনের কোনো দৃষ্টান্ত নাই। আমরা গত বাজেট সেশনে আমাদের বক্তব্য উত্থাপন করেছি, আমাদের যা বলার বলেছি। আমরা নির্দলীয় সরকার বলতে কি বোঝায়, তার রূপরেখা কি, তার কাঠামো কি, সবই বলেছি। কিন্তু তার উত্তরে আমরা সরকারের তরফ থেকে যেটা পেয়েছি সেটা হলো তারা সংবিধানের উপরে নির্ভর করে তারা নির্বাচনের জন্য এগিয়ে যেতে চান, তারা তাদের অবস্থান তারা ব্যক্ত করেছেন। সুতরাং পার্লামেন্টের ফ্লোরে এই ধরনের কোনো আলোচনা করার সুযোগও নাই, এবং এই আলোচনার মাধ্যমে কোনো মীমাংসারও কোনো সুযোগ নাই। সাধারণত এই ধরনের সংকট বিহাইন্ড দ্য ব্যাক হয় এবং আলোচনা অন্যভাবে নির্ধারণ হয়। তারপরে যদি দুই দল একমত হয়, একটা ঐক্যমতে আসে, তখন যদি কোনো বিল তৈরি করতে হয় বা কোনো প্রস্তাব পাস করতে হয়, তখন সেটা সংসদে আসে। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন ছিল, আমি এবার আসবো বদিউল আলম মজুমদার আপনার কাছে। জি, আপনার কাছে আমি আসবো, আপনি আরও সময় পাবেন। ডক্টর বদিউল আলম মজুমদার একজন প্রশ্ন করেছেন, প্রত্যেক নির্বাচনের আগে এই সংকট কেন তৈরি হয় বাংলাদেশে, কি বলবেন? অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের একটা সংকট আছে এবং এই সংকটটা সংঘাতের দিকে যেতে পারে। এর কারণ হলো আমাদের ক্ষমতার রাজনীতি। ক্ষমতার রাজনীতি মানে যে কোনো মূল্যে, ছলে বলে কলে কৌশলে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় যাওয়া মানে এক ধরনের ইজারাতন্ত্র 5 বছরের জন্য, লুটপাট করা, বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হয়ে পার পেয়ে যাওয়া। এবং আর বিরোধী দলে থাকা, নির্বাচনে হারা মানে 5 বছরের জন্য নিপীড়ন, নিগ্রহ, জেল, জুলুম ইত্যাদি। অতএব বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনে হারার কোনো অবকাশ নেই। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির কারণে, অপসংস্কৃতির কারণে আমি বলব। তো আমার মনে হয় যতদিন পর্যন্ত এই অপসংস্কৃতির পরিবর্তন না হয়, যতদিন পর্যন্ত আমরা গণতান্ত্রিক রীতিনীতির চর্চা না করি, যতদিন পর্যন্ত আমরা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করি যাতে গণতন্ত্রের ভিতগুলো শক্ত হয়, ততদিন পর্যন্ত এই হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ। আমরা এইভাবে প্রশ্নটা উনি করেছেন যে বাংলাদেশ আসলে কতটা সংকটের দিকে যাচ্ছে, খুব সংক্ষেপে যদি বলেন। আমার মনে হয়, আমি আগেই বলেছি যে একটা নির্বাচন সামনে, সরকারি দল বলছে যে তারা তাদের অধীনে, প্রশ্ন হচ্ছে এখন সংকটে যাচ্ছে যে এখন যে অনড়বস্থা, দুই দলের যে অনড়বস্থা এবং তাদের মধ্যে কোনো রকম লক্ষ্য দেখা যায় না সংলাপের মাধ্যমে সমাধানের। অতএব এটা এক দল চেষ্টা করবে, সরকারি দল চেষ্টা করবে জোর করে নির্বাচন করার, বিরোধী দল এটা প্রতিহত করার চেষ্টা করবে, যার ফলে যে সংঘাতের সৃষ্টি হবে এবং এটা বেসামাল পর্যায়ে চলে যেতে পারে। আর ইতিহাসের শিক্ষা হলো রাজপথে কোনোদিন কোনো কিছু সমাধান হয় না, তাই আমরা চরম সংকটের দিকে যেতে পারি। ধন্যবাদ আপনাকে। ফিরদৌস আজিম, কি মনে হচ্ছে কতটা গভীর সংকটে যাচ্ছে? মূল প্রশ্নের যেটা ছিল, আমার কাছে মনে হচ্ছে দুই দলের কথা শুনেই যে আমরা কোনো রকমের সমঝোতায় বা সংলাপে বসার আমি কোনো সুযোগই বা উনাদের কথাবার্তায় পাচ্ছি না। সো এই ক্ষেত্রে আমরা সাধারণ নাগরিক খুব হতাশ হয়ে যাই যে আবারও সেই সংঘাত, আবারও সেই নৈরাজ্য, আবারও সেই আমাদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা,
এই দিকে এগোচ্ছি আমরা। তো তারপরেও আমি মনে করি যে পৃথিবীতে আজকে সিরিয়ার যুদ্ধ মনে হয় আমরা এড়িয়ে গেছি, আমেরিকা রাশিয়া একটা সমঝোতায় আসতে পেরেছে। আমাদের দুই দল যদি ওরকম সদিচ্ছা, যদি ওরকম কিছু দেখান, তাহলে হয়তো আমরাও এই আমাদের সংকট থেকে নিরসন পেতে পারি, আশা করতে পারি। ধন্যবাদ। দেখি দর্শকদের কাছে আবারও ফিরে যাই, সামনের সারিতে আপনি। রাজনীতির অন্যতম সংকট এখন আমরা যেটা দেখছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আমি মাননীয় সংসদ সদস্য আওয়ামী লীগের সম্মান রেখে বলছি, আপনারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করেছেন নিশ্চয়ই জনগণের স্বার্থে। আসলে এটা কি স্বার্থ ছিল জনগণের? তোফায়েল আহমেদ। প্রথমত আমি জনাব মওদুদ আহমদ যে কথা বলেছেন আগের এক প্রশ্নের উত্তরে, যে সংসদে সাধারণত সমস্যার সমাধান হয় না পার্লামেন্টের ফ্লোরে, তিনি নিশ্চয়ই মনে রেখেছেন যে এই দেশে 1975-এর পরে রাষ্ট্রপতির পদ্ধতি ছিল। আমরা 91 সালের নির্বাচনের পরে, যদিও আজকের বিরোধী দল তারা সরকার গঠন করেছিলেন, তারা রাষ্ট্রপতির পদ্ধতিতে বিশ্বাসী একটি দল ছিলেন, কিন্তু সেখানে পার্লামেন্টে আমরা বিরোধী দলের তরফ থেকে প্রস্তাব উত্থাপন করেছিলাম সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের জন্য, এবং সেটা আমরা পার্লামেন্টে আলোচনা করেই পরে উভয় দল একমত হয়ে আমরা সংসদীয় গণতন্ত্রে আমরা ফিরে এসেছিলাম। সুতরাং সংসদে আমরা ঐক্যমতের ভিত্তিতে অতীতে অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছি। যেমন এবার যখন বিগত বাজেট অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে মুলতবি প্রস্তাব দিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংসদে আলোচনা করবে, আমরা আমাদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মুলতবি প্রস্তাবটি নিয়ে আমরা আলোচনা করব। সাথে সাথে বিরোধী দল সেটা প্রত্যাহার করে নিয়ে গেছে। সুতরাং আলোচনা করার কোনো সুযোগ ছিল না। সুতরাং আমি মনে করি যে কখনো কখনো মেজরিটি মাইনরিটি দিয়ে নয়, বিরোধী দল ইচ্ছা করলে কোনো প্রস্তাব সংসদে পেশ করতে পারে, যদি পাস না হয় তার মানে তাদের প্রস্তাবটা হারিয়ে গেল না। এক সময় তো আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের মতো ফিরে যেতে হবে। আমরা যখন 3 জোটের রূপরেখা তৈরি করেছিলাম 1990-এর সে গণ অভ্যুত্থানের সময়, তখন 3টি নির্বাচনের কথা ছিল যে 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক। সেই নির্বাচন 91-তে হয়েছে, 96-তে হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ওইটাও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করেছে। ওইটাও তত্ত্বাবধায়ক, যদিও সংবিধান অনুসারে জনাব মওদুদ আহমেদ ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি পদত্যাগ করেছেন, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, তার কাছে জনাব এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করেছেন, বাট সেই সরকারটা তত্ত্বাবধায়ক সরকারের হিসেবেই দায়িত্ব পালন করেছে, বাদই দিলাম সেটা। তারপরে আপনার 96 সালে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, 1-এর তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, 8-এর 29 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছে, 3টা নির্বাচন হয়েছে। এবং এখন 29 ডিসেম্বরের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার সেটা ডিসপুট থাকতে পারে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে 2008-এর নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছে। আপনার সাবেক সে বাংলাদেশের যিনি গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব, তিনি তার হেড ছিলেন। আমরা যদি এই জিনিস নিয়ে সত্যতা নিয়ে যদি আমরা এটা অসত্যে রূপান্তরিত করতে চাই, এটা তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না। 2008 সালে যে নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল 3 মাসের, এবং ফখরুদ্দিন সাহেব নির্বাচিত হয়েছেন কিভাবে? সংবিধান অনুযায়ী হয়েছিলেন। তাহলে যদি আপনার কে প্রধান উপদেষ্টা করেছিল? তাই যদি হয় আপনার তত্ত্বাবধায়ক সরকার হিসেবেই তো সেই সরকার দায়িত্ব পালন করেছে। আরেকটি কথা বলতে হবে। আজকে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রশ্ন করেছে আমার এই ছোট ভাই, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো বিতর্ক ছিল না। এই বিতর্ক সৃষ্টি করেছিল একজন প্রধান বিচারপতির বয়স 65 থেকে 67-তে বাড়িয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার সিদ্ধান্ত যেদিন নিয়েছে সেদিন তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয়েছে। 2 নম্বর হলো, যেখানে অনেকগুলো অপশন ছিল যে বর্তমান প্রধান বিচারপতি বা ইমিডিয়েট পাস প্রধান বিচারপতি যদি না হয়, তাহলে তার আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি যদি না হন, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি যদি না হন, তাহলে সকলে মিলে রাষ্ট্রপতির সাথে। কিন্তু ঘট করে তারা যখন রাষ্ট্রপতির কাছে নিয়ে গেল এবং নিজেদের মতো করে একটা নির্বাচন কমিশন সাজালো, সেখান থেকে আজকের তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয়েছে, এবং সেই বিতর্কের অভিজ্ঞতার আলোকে এবার আমরা এটা পরিবর্তন। এখন উনি যে প্রশ্নটা করেছেন, আপনি 30 সেকেন্ডে যদি উত্তর দেন, আসলে সমাধানটা তাহলে কি হবে? সংকটের কথা সবাই বলছে, সমাধান উনি যে বক্তব্যটা রাখলেন এটা তো একটা উত্তর দেওয়া দরকার। হ্যাঁ, আপনি দিবেন, আপনার কাছেও আসবো। আমি ওনাকে 30 সেকেন্ডে আপনার কাছে আসছি যে সমাধানটা কোন পথে হতে পারে। সমাধান হলো, আমরা যদি এখন শোনেন,
আমার এখানে যারা সামনে বসা সবাই শিক্ষিত, জ্ঞানী, অল্প বয়স হলেও তারা জ্ঞান অর্জন করেছে। আজকের বাংলাদেশে ক্ষমতায় থেকে নির্বাচন করুক বা ক্ষমতায় না থেকে নির্বাচন করুক, নির্বাচনকে কলুষিত করার আর কোনো সুযোগ নাই। কারণ এখন কোনো ফলস ভোটার নাই, এখন আইডেন্টিটি কার্ড আছে, এখন ছবিসহ ভোটার লিস্ট আছে। সুতরাং সংবিধান অনুসারে যেটা এখন সংবিধানে আছে, আজকে পৃথিবীর বিভিন্ন দেশে যেই পদ্ধতিতে হয় এই পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন যদি হয়, এবং বিগত 5টি সিটি কর্পোরেশন নির্বাচন প্রমাণ করেছে যে ক্ষমতাসীন দল নির্বাচনকে আর কলুষিত করতে পারে না এবং নির্বাচনে কার্যকর আর কোনো। ধন্যবাদ তোফায়েল আহমেদ। ফিরদৌস আজিম একটা পয়েন্ট যোগ করতে চেয়েছিলেন। আমি পয়েন্ট আনতে চেয়েছিলাম যে 91 যে সরকার এসেছিল সেটাকে আমরা তত্ত্বাবধায়ক বলি না, সেটাকে আমরা একটা বিশেষ সংকটের সময় একটা বিশেষ সেটা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন আনার জন্য 96-তে এসছে তত্ত্বাবধায়ক সরকার। তারপরে তো আমাদের অনুযায়ী দুটো ইলেকশন হয়েছে, এটা তো তৃতীয়। আমরা তো আরামসে এটাকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে পারি। প্রথম কথা হলো যে উনি অনেক কথা বলে ফেলেছেন, সব কথার উত্তর দেব না, কিন্তু দু একটা কথার উত্তর দেওয়া দরকার। প্রথম কথা হলো যে এটা কেন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, কি দরকার ছিল? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি এটাকে তার ব্রেন চাইল্ড বলেছিলেন, এই ধারণা যে নির্বাচনের সময় একটা নির্দলীয় সরকার থাকতে হবে। 94-95 সালে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির সরকারই ছিল এবং সেদিন একটা সংবিধানও ছিল। তো সংবিধানে নির্দলীয় সরকারের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু তারা আন্দোলন করেছেন, 173 দিনে হরতাল দিয়েছেন, অনেক মানুষের প্রাণ গেছে, অনেক মানুষের কষ্ট হয়েছে, দেশের অনেক ক্ষতি হয়েছে। তারপরে আন্দোলনের মাধ্যমে তারা সেই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পর ত্রয়োদশ সংশোধনী এনে নির্দলীয় সরকারের ব্যবস্থা সন্নিবেশিত করা হলো। তাহলে সেটা করা হয়েছিল কেন? আজকের সঙ্গে সেদিনকার সঙ্গে আজকের তফাৎটা কোথায়? কারণ সেদিন যে অবিশ্বাস ছিল, অবিশ্বাসটা আরও অন্তত 300 গুণ বেড়েছে। কারণ তাদের এই ব্যবহার গত 4.5 বছরে এমন কি পদক্ষেপ তারা গ্রহণ করেছেন যাতে করে তারা বিরোধী দলের আস্থা অর্জন করতে পেরেছেন। সুতরাং এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস যে কেন আমরা নির্দলীয় সরকারের ব্যবস্থার অধীনে নির্বাচন করি। আরেকটা হলো উনি বলেছেন 3 বার করার কথা। কোথায় লেখা আছে 3 বার? 3 জোটের রূপরেখা সেটা লেখা আছে বলে সংবিধানে লেখা থাকতে হবে। কার বাড়িতে কি লেখা আছে বলা হচ্ছে, নির্বাচনের সংবিধানে আছে কিনা, সংবিধানে সেটা লেখা আছে কিনা দেখতে হবে। সংবিধানে এই ধরনের কোনো বিধান নাই যে 3 বার শুধু সংসদ। ধন্যবাদ মওদুদ আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার। আরেকটা প্রশ্ন আছে এখানে, আরেকটা হলো যে বিষয়টা বারবার বলা হয় যে অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে এখানে নির্বাচন হবে। তাহলে 94-95 সালে কেন করলেন? 96 সালে কেন নির্দলীয় সরকার অধীনে নির্বাচন হলো? তখনও তো সংসদীয় পদ্ধতির সরকার ছিল। 2001 সালে কেন নির্বাচন হলো? সে নির্বাচনে কেন আওয়ামী লীগ পার্টিসিপেট করলো? সুতরাং এত স্ববিরোধিতায়, এত কন্ট্রাডিকশনস যে এখানে আমাদেরকে এখন দেখতে হবে যে ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায় যেখানে সবাই সকলে সমান সুযোগ সুবিধার অধিকারী হবেন। আরেকটা পয়েন্ট আছে, আরো আমাদের প্রশ্ন আছে নিশ্চয়ই, আপনি পয়েন্ট আরো বলার সুযোগ পাবেন। যেহেতু উনি তাহলে টাইম দেখতে হবে, উনি কতক্ষণ সমানে পেয়েছেন। আসলে টাইম দেখা উচিত। হ্যাঁ, আমি টাইম দেখেছি, আমার হাতে ঘড়ি। তারপরে আমি সেখানে আসলে টাইম দেখা উচিত। আমাদের আরো হাতে সব প্রশ্ন আছে, আমি মনে হয় আমরা আবার আসবো আপনাদের কাছে। এখানে শ্রোতা দর্শকদের তো মনে রাখার প্রশ্ন আছে। হ্যাঁ, আমি আবার আসবো, আমাদের আরো প্রশ্ন আছে, আমি আবার ফিরে আসছি। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, এই বিষয়ে আপনারা যদি আরো বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনারা মতামত দিতে পারেন। তাছাড়া ফেসবুকে আপনার মতামত দেবার সুযোগ আছে, ফেসবুকে আপনি বিবিসি বাংলার সামাজিক ফোরামে আপনার সেই মতামত তুলে ধরতে পারেন। এখন একটি ছোট্ট বিরতি নেবার সময় হলো, আশা করি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরও একবার, আপনারা দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে পরের প্রশ্ন করবেন হাবিবুল্লাহ বেলালি। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে বিরোধী দলের আপত্তি ওঠার পরও তারা কি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে বিরোধী দলের আপত্তি ওঠা সত্ত্বেও তারা কি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন কিনা, এটি হচ্ছে প্রশ্ন।
ডক্টর বদিউল আলম মজুমদার। অনেক ধন্যবাদ। আমি যতটুকু পত্রপত্রিকা দেখেছি, আমাদের 4টি বড় দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামাত, যদিও জামাত নির্বাচন করতে পারবে কিনা সে নিয়ে প্রশ্ন আছে। তো এই অন্তত 3টি বড় দলের মধ্যে 2টিই কিন্তু বর্তমান নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। তো এখন নির্বাচন কমিশনের প্রতি যদি রাজনৈতিক দলগুলোর অনাস্থা থাকে এবং একই সাথে নাগরিক সমাজেরও যদি প্রশ্ন থাকে, তাহলে নির্বাচন কমিশন যা কিছুই করুক এটা প্রশ্নবিদ্ধ হবে। আর নির্বাচন কমিশনের যেই প্রস্তুতি থাকার কথা সেই প্রস্তুতি আছে বলে আমি মনে করি না। ভোটার তালিকা নিয়ে কিছু প্রশ্ন আছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে দল এসেছিল তারা বলেছে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে তারা খুশি। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে তারা কিসের ভিত্তিতে সেই সার্টিফিকেটটা দিল। অন্তত আমি নির্বাচন কমিশনের যেই নির্বাচনী আইন কানুন পরিবর্তনের যেই প্রচেষ্টা চালাচ্ছে এটা আমি গভীরভাবে খতিয়ে দেখেছি এবং একই সাথে তাদের সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা এইসব ব্যাপারে আমি কিছুটা অনুসন্ধান করেছি। তো আমার মনে অনেক প্রশ্ন আছে। আর এছাড়াও তাদের সম্পর্কে তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আছে। রাজনৈতিক নিরপেক্ষতা, তারা কি কোনো দলকে ফেভার করছে? দল প্রীতির অভিযোগ আছে তাদের। কোন দল তারা প্রীতি করছে? তাদের সরকারি দলের প্রতি তাদের আনুগত্য এবং প্রীতি আছে বলে কারো ধারণা। এবং এই অবস্থায় আমার মনে হয় তাদের পক্ষে নিরপেক্ষ নির্বাচন করাটা দুরূহ হবে। ধন্যবাদ আপনাকে। ফেরদৌস আজিম। আমার তো এই কথাগুলো শুনে মনে হচ্ছে যে আবার আমরা 2006-এরই পরিস্থিতির মধ্যে আছি, যেখানে একটা নতুন নির্বাচন কমিশন, তার নিরপেক্ষতা নিয়েও সবার মনে প্রশ্ন। যদিও আপনি যেটা বললেন ইউরোপিয়ান ইউনিয়ন যেটা ছাড়পত্র দিয়েছেন, কিন্তু ওনাদের কিছু কর্মকাণ্ড, বিশেষ করে এই লঙ্ঘনের ব্যাপারে ওনারা যে শিথিল হয়ে যেতে চাচ্ছেন, এইটা আমার কাছে খুবই প্রশ্নবোধক মনে হয়েছে। কেন একটা পাওয়ার ছিল নির্বাচন কমিশনের হাতে, তারা স্বেচ্ছায় কেন এটা ছেড়ে দেবেন? তো আমার মনে হয় যে এর আগেও বদিউল আলম মজুমদার বলছিলেন যে ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করতে হবে। আমাদের একটা শক্তিশালী নির্বাচন কমিশন ছিল, তাদের মেয়াদ পূরণের পরে যে আমরা ঠিক সেই রকম শক্তিশালী আরেকটা পেয়েছি আমার তো মনে হচ্ছে। ডক্টর বদিউল আলম মজুমদার বলছে তাদের একটা পক্ষপাতিত্ব আছে, আপনারও কি তাই মনে হয়? আছে কি পক্ষপাতিত্বর কথা যখন উঠেছে তখন তো মনে হচ্ছে আছে, কিন্তু আমি ঠিক উনাদের সুজনের মতো আমি তো ওরকম রিসার্চ করে বলছি না, এটা আমি পত্রিকায় পড়া, লোকজনের কথায় শোনা, এই ভিত্তিতে বলছি। ধন্যবাদ। দর্শকদের মতামত নিব এই বিষয়ে। পেছনের সারিতে বা পাশে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের উপর যে দলগুলোর অনাস্থা সেটা আসলে কোনো ঘটনা না। মেইন ঘটনা হচ্ছে যে নির্বাচনটা কি কেয়ারটেকার সরকারের অধীনে হবে না দলীয় সরকারের অধীনে হবে। যদি নির্বাচনটা কেয়ারটেকার সরকারের অধীনে হয়, আমার বিশ্বাস সবগুলো রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে এবং এই যে এখন যে অনাস্থার ব্যাপারটা সেটা তখন আর থাকবে না। ধন্যবাদ আপনাকে। ডান পাশের পেছনের দিকে অনেকক্ষণ পর একজন নারী হাত তুলেছেন, যদিও অনেকেই আছেন, আপনিই প্রথম। বলুন, এই যে বিষয়ে আমরা কথা বলছি নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা। হ্যাঁ, নির্বাচন নিয়ে আমার আর একটা প্রশ্ন হচ্ছে, ডক্টর বদিউল আলম মজুমদার স্যার একটা কথা বলছে যে বিরোধী দলে গেলে এখানে অনেক নির্যাতন নিপীড়নের মধ্যে থাকতে হয়। তো সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার যদি না রাখে তাহলে নির্বাচন কার্যক্রম সরকারি নিয়ন্ত্রণেই হওয়ার কথা। সেক্ষেত্রে সরকার কতটা ন্যায়সঙ্গতভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে বলে আপনি মনে করেন? তোফায়েল আহমেদ স্যারের কাছে আমার প্রশ্ন। তোফায়েল আহমেদ। প্রথমত একটা উত্তর দেওয়া প্রয়োজন। জনাব মওদুদ আহমদ সাহেব প্রথম যে কথা বলেছিলেন যে 3 জোটের রূপরেখা সংবিধানের ভিত্তি ছিল না। আমি অনেকে অনুরোধ করব বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের যে জাতীয় সংসদের প্রথম বক্তৃতার কথা, যেখানে 3 জোটের রূপরেখার মধ্যে ছিল যে আমরা সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হব, সেটা সংবিধানের উল্লেখ ছিল না। শাহাবুদ্দিন সাহেব বলেছেন যদিও এটা সংবিধানে নেই, কিন্তু যেহেতু একটি রাজনৈতিক সিদ্ধান্ত, পলিটিক্যাল, সেই জন্য এটাকে তিনিও সমর্থন করেছেন, যার জন্য আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরে এসেছি। সেটার উত্তর দিলাম। দ্বিতীয়ত প্রশ্ন ওনারা যেটা করেছেন, জনাব বদিউল আলম মজুমদারের একটা সুবিধা আছে, তিনি সব কিছুকেই কিন্তু আপনি খেয়াল করবেন উনি শুরু করেছেন রাজনৈতিক দলগুলোকে সমালোচনা করে, যে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব লাভ করে লুটপাট করার জন্য। এটা একজন শিক্ষিত বিদ্বান ডক্টরেটের এইভাবে কথা বলা উচিত বলে আমি মনে করি না। কারণ এই দেশে যা কিছু অর্জিত হয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য হয়েছে। পৃথিবীর সব দেশেই সৎ লোক আছে, অসৎ লোক আছে, সব সরকারের মধ্যে সৎ লোক আছে, অসৎ লোক আছে, এটা ফ্যাক্ট।
এটা আমাদের বাংলাদেশে আমরা তার থেকে উঠতে পারি না। কিন্তু উনি যেভাবে বলছেন এভাবে, কারণ রাজনৈতিক নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছিল, এটা না আমি আমি শেষ করছি। ব্যাপার হচ্ছে কথাটা তো একটু ক্লিয়ার করতে হয়। দ্বিতীয়ত কথা হলো আমরা রাজনীতি করি, উনি একসময় রাজনীতি করতেন, উনি এবং আমি একসাথে একই হলে ছাত্রলীগ করতাম, উনিও ছাত্রলীগ থেকে ছাত্রলীগের মানে ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি ছিলেন, এখন তিনি করেন না, সেই জন্য তিনি ঢালাওভাবে সমালোচনা করতে পারেন। আই এম সরি যে আমি এইভাবে বললাম। দ্বিতীয়ত কথা হলো নির্বাচন কমিশন নিয়ে, 5টা সিটি কর্পোরেশন নির্বাচন যখন হয় তখনও কিন্তু ক্ষমতাসীন দল ক্ষমতায় ছিল, সেখানে 5টা নির্বাচনে কোথাও কোনো কারচুপি হয়নি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান পদ্ধতিতে, আমি জানি আমার সাথে অনেকে একমত হবেন না, বর্তমান পদ্ধতিতে আমি দৃঢ়, এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং আমার বিশ্বাসে এক হলে আমার বিশ্বাস থাকবে যে কোনো মতে কোনো দল যত ক্ষমতায় থাকুক না কেন নির্বাচনকে মানে এটাকে প্রভাবান্বিত করে অন্য কাউকে বিজয় করার মতো দিন এখন আর নাই। এটা এখন যে প্রশ্ন উঠেছে যে মিস্টার আহমেদ, একটা প্রশ্ন উঠেছে যে সংসদ বহাল, আমি আপনার কাছে আমি একটা প্রশ্ন নাকি করে আপনার কাছে আসছি যে সংসদ বহাল রেখে নির্বাচন হবে কিনা। যদিও আমরা এখন দেখতে পাচ্ছি পরিষ্কার যে সরকার দল বলছে সংসদ বহাল রেখে নির্বাচন হবে। পৃথিবীর এমন দেশে কি এমন কোনো নজির আছে? অনেকেই বলছেন, আমি আপনাকে আসছি, আপনি আমাকে প্রশ্নটা করার সুযোগ দিন। হ্যাঁ, করার আগে ওনার ওইগুলোর উত্তর দেওয়া দরকার। হ্যাঁ, আমি নতুন প্রশ্ন, আপনি আসবো, আমি একই প্রসঙ্গের মধ্যে আছি। এখন এটা নিয়ে প্রশ্ন উঠছে যে এটা কিভাবে সম্ভব। আপনি যেটা আমি সবার কাছে no, it is not correct. আপনি সবাই সুযোগ পাবেন। It is not the correct procedure. You cannot raise a new question before the answer is given. না, আমি আপনার কাছে আসব না, এটা আপনি নতুন প্রশ্ন কেন করবেন? মিস্টার আহমেদ, আপনি সুযোগ পাবেন কেন প্রশ্ন করবেন? না, আমি ওনাকে আপনি উনি যেটা বলেছেন তার উত্তর দিতে হবে। আচ্ছা বলেন দেখি, তাহলে আমি ওনাকে তারপরে আপনি আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু প্রশ্ন তুলেছেন আপনি বলেন, আমি ওনার কাছে যাব। আপনি বলেছেন, প্রথম কথা হলো যে শাহাবুদ্দিন সাহেব বক্তৃতার মধ্যে বলেছিলেন বক্তৃতা ইজ নট আইন বা সংবিধান, 1 নম্বর। 2 নম্বর হলো ওনারা যখন পঞ্চদশ সংশোধনী এনে যখন এই বিধান বাতিল করতে চেয়েছেন, প্রত্যেকটা বিলে একটা উদ্দেশ্য এবং লক্ষ্য লেখা থাকে। এই বিলে এটা কি লেখা ছিল যে 3 বার নির্বাচন হয়ে গেছে সুতরাং আর এটার আর কোনো প্রয়োজন নাই? ছিল না। 3 নম্বর হলো স্থানীয় সরকারের নির্বাচনে সরকার বদল হয় না, জাতীয় সরকারের নির্বাচনে সরকার বদল হয় জাতীয় সংসদের নির্বাচনে। আমরা যখন ক্ষমতায় ছিলাম 91 থেকে 96, সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে এবং ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা হেরে গেছিলাম। তারপরেও তো নির্দলীয় সরকার গঠন করার জন্য আন্দোলন করেছিলেন, সুতরাং সেটা করা উচিত হয় নাই তাহলে। আর আরেকটা আছে, নির্বাচন কমিশন, ওনার আরেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমন নিচে নেমে গেছে যেটা অন্য কোনো দেশে এই ধরনের রাজনীতির সংস্কৃতি নাই। যেমন আমি বলি সহনশীলতার কথা বাদই দিলাম, এই যে প্রশাসন, এরা যদি একটা মানে রাজনৈতিক দলীয় সরকারের অধীনে থাকে, তারা কার প্রতি সমর্থন দেবে, কার জন্য তারা প্রভাবান্বিত করবে? সুতরাং এইটা কথা ঠিক নয় যে জাতীয় সংসদ, যে স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে সুতরাং এই জাতীয় সংসদের নির্বাচনের দলীয় সরকার অধীনে হতে হবে। নির্বাচন কমিশন সম্পর্কে আপনি কি বলবেন? নির্বাচন কমিশন সম্পর্কে তো আমার মনে হয় কনসেনসাস ইজ, এই নির্বাচন কমিশন তো এই সরকারের একটা এজেন্ট হিসেবে কাজ করছে, এটা তো কোনো নিরপেক্ষতা স্বাধীনতা বজায় রাখতে পারেনি। এমন কোনো পদক্ষেপ তারা নিয়েছে দেখাতে পারবে না, বরং বিএনপিকে কিভাবে আরো 2 ভাগ করা যায় সেজন্য একটা প্রক্রিয়া শুরু। ধন্যবাদ আপনাকে। বদিল আলম মজুমদার, আপনার কাছে আসবো। তোফায়েল আহমেদ আপনার সম্পর্কে কিছু প্রশ্ন তুলেছেন যে আপনি যেভাবে রাজনীতিবিদদের সমালোচনা করছেন উনি সেটা পছন্দ করছেন না। তো এই রাজনীতি তো নিঃসন্দেহে একটা মহান পেশা, এবং বঙ্গবন্ধুও রাজনীতিবিদ ছিলেন, তারপরে শেরে বাংলা রাজনীতিবিদ ছিলেন, শহীদ সোহরাওয়ার্দী রাজনীতিবিদ ছিলেন, তাদের সম্পর্কে তো এরকম কথা কেউ বলে না। তো এখন যেটা হয়ে গিয়েছে, রাজনীতি আর দুর্নীতি সমার্থক হয়ে গিয়েছে। তা আমি রাজনীতিবিদদের বিরুদ্ধে বলি নাই, আমি রাজনীতির নামে যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে, যারা রাজনীতির নামে হাওয়া ভবন তৈরি করে, যারা রাজনীতির নামে পদ্মা সেতু দুর্নীতি করে, যারা রাজনীতির নামে সেই হলমার্ক দুর্নীতি করে, যে আজকেরই খবরের কাগজে আপনি ঢালাও মন্তব্য করেন। আচ্ছা ধন্যবাদ। দেখি আমাদের দর্শকদের মতামতকে একটু গুরুত্ব দিতে হবে, আমরা প্যানেলে ঘুরপাক খাচ্ছি। পেছনে একজন হাত তুলেছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা সাধারণ মানুষ বিশ্বাস করি
সুজনের মতো সংগঠনগুলো আসলে সাধারণ মানুষের প্রতিচ্ছবি বা তাদের কথাই তুলে ধরে। তো আমাদের রাজনীতিবিদদের সবসময় দেখি সুশীল সমাজের প্রতি একটি ক্ষোভ আছে, যখন নাকি সুজনের মতো সংগঠনগুলো বলে যে বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ না, আসলে এগুলো আমাদেরই মন্তব্য। আমরা বিএনএফ নাটক দেখেছি, আরপিও সংশোধন নিয়ে অনেক নাটক দেখেছি। এই নাটকগুলো আসলে প্রমাণ করে বর্তমান নির্বাচন কমিশন আসলে সরকারের এজেন্ট বা তাদের হয়ে কাজ করছে, তারা নিরপেক্ষ ভূমিকা বা নির্বাচন করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ। বা পাশে প্রথম সারিতে আমি তোফায়েল স্যারের কাছে জানতে চাইছি যে মাননীয় প্রধানমন্ত্রী গত দুদিন আগেই বলেছেন যে কোনো ব্যক্তিকে নয়, এবার মার্কাকে ভোট দেওয়া হবে। তো আমি জানতে চাইছি যে মার্কাকে যে আমরা ভোট দেব, সেখানে যদি কোনো স্বৈরাচারী দুর্নীতিবাজ লোক থাকে, সেই এলাকার জনগণ আপনার পর্যন্ত কি করে পৌঁছাবে? তাদের সুযোগ সুবিধা কারা দেখবে? আসলে আমি 27 বছর বয়সে পাকিস্তানের এমএনএ হয়েছিলাম। আমার এরিয়ার মানুষ তো আমাকে চিনত না। আমি নিজে যখন জিজ্ঞেস করেছি যে ভোট দেবেন কাকে, বলছে নৌকা মার্কায়। তোফায়েল আহমদকে ভোট দেবেন না, চিনি না। নৌকায় বঙ্গবন্ধু এবং নৌকা সমর্থক ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটা বলেছেন দলের নেতাকর্মীদেরকে বলেছেন, তিনি জনগণকে বলেননি। তিনি বলেছেন দলীয় একটা ফোরামে দলের নেতা কর্মীরা, তিনি বলছেন আমি যাকেই নমিনেশন দেব নৌকা মার্কা দিয়া তাকে ভোট দিবেন, মানে দলের নেতা কর্মীদেরকে বলেছেন। সুতরাং আর যেটা যে বদিউল আলম মজুমদার যে কথা বলেছে, হ্যাঁ দুর্নীতির কথা যেটা প্রশ্ন ওঠে, এখন আমরা তো রাজনীতিবিদদের দুর্নীতিটা দেখি। যারা বিভিন্ন সামাজিক সংগঠন করেন তাদের তো কোনো তদন্ত হয় না, কোনো সময় কোনো তো ইনকোয়ারি হয় না। সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, নাই সেটা তো বের হয়। আমার একটা প্রশ্ন ছিল যেটা আমি একটা কথা বলি মিস্টার আকবর, আমরা এখানে এসেছি আমরা কনস্ট্রাকটিভ আলোচনা করার জন্য। যে অতিরিক্ত সমালোচনা এটা অন্তত আমার কাছে ভালো লাগে না। এই জন্য না, এখানে গঠনমূলক আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দিব, কিন্তু একেবারে মানে অন্যকে ছোট করা বা কাউকে বড় করা। কারণ যে নির্বাচন কমিশনের কথা বলেছেন, সেটা এখন যে বলেছেন সরকার এজেন্ট, একটা শিক্ষিত লোক যে এখন নির্বাচন কমিশনের যিনি প্রধান, তিনি বিএনপি আমলের সচিব ছিলেন, আওয়ামী লীগের শাসন আমলের সচিব ছিলেন। আপনারা বলে দিলেন তারা এজেন্ট, এবং তারা এখানে একজন জজ আছে। তারপরে এটা একটা সার্চ কমিটি করে নির্বাচন কমিশন করা হয়েছে, এবং এই পর্যন্ত যতগুলি, আর জনাব মওদুদ আহমদ সাহেব যে কথা বলেছেন, এই বাংলাদেশে যখন তত্ত্বাবধায়ক সরকার হয়, এই আমরা যখন আন্দোলন করি, জনাব মওদুদ আহমদ সাহেব আমাদের সাথে ছিলেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, মাগুরার একটি তৎকালীন সরকার একটা উপনির্বাচন হারতে চায় না। এখন আমরা ক্ষমতাসীন দল উপনির্বাচনও হারি, যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই যে উপনির্বাচনও হারি। সুতরাং আমাকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে, আমাকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। একটা প্রশ্ন যে নির্বাচন কমিশন নিয়ে একটা প্রশ্ন অনেকেই করছেন, আপনার কি মনে হয় যে নির্বাচন কমিশন পুনর্গঠনের কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আমি মনে করি এই নির্বাচন কমিশন অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এবং ওই যে ওনার যেটা বলেছেন জনাব বদিউল আলম মজুমদার, ওনার আমরা খেয়াল করবো, ওনার সব কথার মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে। উনি দেখে এসেছেন যে নির্বাচন কমিশন নির্বাচন করার জন্য প্রস্তুত না, তারা পুরো প্রস্তুত। আচ্ছা, ধন্যবাদ। দেখেন আজকে আমাদের আরো প্রশ্ন আছে মিস্টার আহমেদ, আমি আসবো, উত্তর দেওয়ার সুযোগ আছে। একটা উত্তর দেওয়া দরকার, আপনি 30 সেকেন্ড সময় পাবেন। হ্যাঁ 30 সেকেন্ডই দেব। কোন বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন কমিশন কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে পারে না। ধন্যবাদ। দাঁড়ান, 1973 সালে বাংলাদেশে প্রথম নির্বাচন হয়েছিল। তোফায়েল সাহেব খুব ভালো করে মনে আছে, ওনারই কলিগ এখন রাশেদ খান মেনন, সুরঞ্জিত সেনগুপ্ত, এরা সবাই জিতেছিল। তখনও নির্বাচন কমিশন ছিল, কিন্তু পরে তাদের ভোট পাল্টিয়ে তাদেরকে অনির্বাচিত, মানে তাদেরকে পরাজিত ঘোষণা করা হয়েছে। এখানে আমি আহমদ সাহেবের এই বক্তব্যটা মোটো সঠিক নয়। না, এটা সঠিক, 100% সঠিক। দর্শকদের জানিয়ে রাখি হলো এই যে আমরা বিএনপির আমলে আমাদের বিএনপি কেন 73 সালে 22 জন শাসন আমলে নেতা নির্বাচনে জিতেছিল, আমাদের বিএনপি ঘোষণা হয়ে গেছিল, তাদেরকে জিততে দেন। আমাদের আসন, আমাদের এমপি ছিল মাগুরায়, উপনির্বাচন বা হেরেছি। মাগুরার কথা বলেন। আর না, আর এই সরকারের আমলে হবিগঞ্জে আমাদের আসনে, আমাদের জিতা আসনে
বিএনপি জিতেছে, তাতে কি আর হয়েছে? জনাব মওদুদ আহমেদ তাতে কি নোয়াখালী হয়েছে? নির্বাচনে হেরে তাতে কি হয়েছে? বগুড়ার থেকে বিজয়ী হয়েছে। হ্যাঁ, তাতে কি সুতরাং নির্বাচন যে অবাধ এবং নিরপেক্ষ এই সরকার করতে পারে এই দৃষ্টান্ত বর্তমান সরকার স্থাপন আমরা করেছে। আপনাদেরকে একেবারে বিশ্বাস করি না, এই হলো ধন্যবাদ। কথা। এখানে আমি শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, এই প্রশ্ন তো আমার মনেও, আমরাও তো আপনাদের মোটো বিশ্বাস আমি করি। ধন্যবাদ আমাদের তোফায়েল আহমেদ এবং মওদুদ আহমেদ, আপনাদের দুজনকে আপনি ধন্যবাদ। কথায় কথায় বিশ্বাসটা নিয়ে আমাকে আসেন, আমি আমরা দুঃখিত, তো আপনাদেরকে আমি বিশ্বাস দুঃখিত, করি। কোন দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে যদি আপনারা অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরে। তাছাড়া ইমেল করেও আপনি অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন আরেকটি বিরতি নেবার সময় হলো, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম বিবিসির বাংলাদেশ সংলাপে। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন। ধন্যবাদ বিবিসিকে আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো, কর দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তটি কি যুক্তিসঙ্গত হয়েছে? ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যে কর দেওয়ার একটা অনিয়মের অভিযোগ এসেছে, সেই প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে, ব্যবস্থা নেওয়ার নির্দেশনা এসেছে। ফেরদৌস আজিম, কি বলবেন, এটা কি যুক্তিসঙ্গত হয়েছে? আমার তো মনে হয় না যুক্তিসঙ্গত হয়েছে। আমার কাছে মনে হয় ওনার বিরুদ্ধে যে কী কারণে সরকার লেগে আছে সেটার এটা লেটেস্ট পদক্ষেপ। আমার কাছে গ্রামীণ ব্যাংক, আমি মনে করি আমাদের দেশে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে যে পদক্ষেপটা রেখেছে, যেভাবে আমাদের ইকোনমির মধ্যে নারীকে মুখ্য জায়গায় নিয়ে এসেছে, এইসব জায়গায় তাদের অবদানকে আমরা একদম অবহেলা করে তাদেরকে একটা ছোট ক্রিমিনালের মতো ট্রিট করছি। আজকে আমি পেপারে দেখলাম যে হলমার্কের কেলেঙ্কারিতে সোনালী ব্যাংকের পর্ষদের কেউই দায়ী নয়, দুদক একদম দিয়ে দিয়েছে। সেখানে ডক্টর ইউনূস আর বিভিন্ন গ্রামীণের বিভিন্ন প্রজেক্টকে একদম আইনের আওতায় এইভাবে আনা হচ্ছে। আমার কাছে এটা রিয়েলি উইচ হান্টিংই মনে হয়। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের সারিতে ফিরে যেতে চাই, মাঝখানে আপনি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ডক্টর ইউনূসের ব্যাপারে সরকারের যে কার্যক্রম দেখে মনে হচ্ছে যে সামহাও তাকে একটা শাস্তি দিতেই হবে। এটা হলো গভর্নমেন্টের মূল একটা পলিসি তৈরি করছে, যে কোনোভাবে হোক ইউনূসকে একটা শাস্তি দিতে হবে, এটা হেনস্থা করতে হবে। এটা আসলে ঠিক না বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বা পাশে ডক্টর ইউনূসের ব্যাপারে সরকার সিকোয়েন্সলি, বিশেষ করে উনি নোবেল পাওয়ার পর থেকে যে উদ্যোগগুলো নিচ্ছেন, এগুলো সত্যিকার অর্থে একজন স্বাভাবিক বিবেকের বোধ সম্পন্ন মানুষও বুঝতে পারে যে এটা একটা মানে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে বা বিষয় থেকে নেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এখানে চতুর্থ সারিতে দ্বিতীয় জন। ডাক্তার ইউনূস সাহেব বিদেশ থেকে যে নোবেল পুরস্কার পেলেন এবং শত শত হাজার হাজার কোটি টাকা তো বাংলাদেশে নিয়ে আসছেন, আর আমাদের বাংলাদেশের 50 কোটি টাকা এনেছেন বলেছে। হাজার হাজার কোটি টাকা তো উনি আনছেন আর্ন করে, আমাদের বাংলাদেশে এটা ব্যয় হচ্ছে। আর আমাদের বাংলাদেশের এখন নেতা নেত্রীরা যে বিদেশে পাচার করছে কোটি কোটি টাকা, এটা কি ঠিক হচ্ছে? ধন্যবাদ। প্যানেলে ফিরে আসবো বদিউল আলম মজুমদার। অনেক ধন্যবাদ। তো প্রথমে আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই। আমার প্রাক্তন সহকর্মী তোফায়েল আহমদ সাহেব শিষ্টাচারবোধের কথা বলেছেন, ব্যক্তিগত আক্রমণ না করার কথা বলেছেন। তো আমি আনন্দিত যে উনি বলেছেন, আমি আশা করি তিনি তার চর্চা করবেন। আর যে ইউনূস সাহেবের ব্যাপারে যেটা বলা হচ্ছে, যে ইউনূস সাহেব একমাত্র নোবেল বিজয়ী আমাদের এবং আমাদের গর্বের ধন। তো আমার কাছে বোধগম্য নয়, আপনাদের কথার সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই, আমার কাছে বোধগম্য নয় কেন সরকার বারবার তাকে হেনস্থ করার চেষ্টা করছে। তো তিনি 50 কোটি টাকা ফিরে এই দেশে এনেছেন, তা যেই পুরস্কার পেয়েছেন, এবং আমাদের অনেকে বিদেশে টাকা রেখে সেখানেই রেখে দেয়, তারা দেশে আনে না। তিনি দেশে এনেছেন এবং এই জন্য ট্যাক্সও দিয়েছেন। কিন্তু সরকার বলছে যে অনিয়মের কথা বলছে, যে অধ্যাপক ইউনূস এত সম্মানী ব্যক্তি ছিলেন, আগে কেউ এটা মনে করেনি যে তার আয়করের ফাইল চেক করতে হবে, তার বিষয়গুলোকে দেখতে হবে। এখন সরকার দেখছে। কিন্তু তাদের তো এক একজন এক এক কথা বলে। তো আমার মনে হয়, আমার তো পুরোপুরি তথ্য নাই, সব তথ্য নাই,
তবে আপাতদৃষ্টিতে যেই ধারাবাহিকতায় সরকার তাকে হেনস্থ করার চেষ্টা করছে তাতে মনে হচ্ছে যে এটা ওই যে প্রতিহিংসা পরায়ণতা ও অন্য কোনো কারণে এটা ঘটছে। কিন্তু ধরুন সরকার যদি মনে করে কোনো এক ব্যক্তির ব্যাপারটা সরকার তদন্ত করবে, কাউকে কি আইনের ঊর্ধ্বে রাখা যায়? সে সুযোগ নিঃসন্দেহে না। এখন এটা সবার বেলায় সমান হওয়া দরকার, সবার বেলায় এটা প্রযোজ্য হওয়া দরকার যে সরকারি দলে যারা আছে, বিরোধী দলে যারা আছে, নাগরিক সমাজে যারা আছে, নাগরিক সমাজেরও তাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে আসুন, আপনারা করুন, তদন্ত করে বের করুন। কিন্তু রাজনীতিবিদরা আমাদের কাছ থেকে ভোট নিয়ে তারা নির্বাচিত হয়েছেন আমাদের স্বার্থে, রাষ্ট্র পরিচালনার জন্য, তাদের নিজেদের স্বার্থে নয়। এবং তাই রাজনীতিবিদরা যে তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে তারা বাধ্য। ধন্যবাদ আপনাকে। আয়করের যে অনিয়মগুলো ধরা হচ্ছে, এগুলো তো একটা ছোট ইনকোয়ারিও তো করা যেতে পারে। ফার্স্ট উনাকে জিজ্ঞেস করা হয়, তারপরে আস্তে আস্তে এগুলো মানে আয়করের অনিয়ম তো অনেক ঘটে, যে যখনই একটা তারতম্য দেখা হয় তখন তো যে ক্লায়েন্ট তার কাছে যায়, যে আয়কর দাতা তার কাছে যায় আয়কর কমিশন, তারপর একটা এক্সপ্লেনেশন চায়, একটা ফাইন করে, এই ধরনের চলে একদম এইভাবে ফলাওভাবে। ধন্যবাদ ব্যারিস্টার মওদুদ আহমেদ। মূল প্রশ্ন যে সরকার একটা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কতটা যুক্তিযুক্ত যে প্রশ্ন করেছেন? কার ব্যাপারে? অধ্যাপক ইউনূসের ব্যাপারে। আচ্ছা, আমি ভেবেছি আমাদের ব্যাপারে না, আমাদের ব্যাপারে না, অধ্যাপক ইউনূস প্রসঙ্গে কথা। আচ্ছা, কারণ প্রফেসর ইউনূস তো, আমি মনে করি যে আমি একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হলো আমাদের স্বাধীনতা। কিন্তু তারপরে আমি বলবো যে আমাদের জন্য জাতি হিসেবে যিনি গৌরব নিয়ে এসছেন সারা বিশ্বে, তিনি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং তাকে হেয় প্রতিপন্ন করার প্রক্রিয়া হিসেবেই এই শেষ যে নালিশটা এসছে, তিনি কর ফাঁকি করেছেন, এটা ওই সেই হীনমন্যতারই, একজন সম্মানিত মানুষকে অসম্মানিত করার যে হীনমন্যতা, তারই একটি বহিঃপ্রকাশ ঘটেছে। এইসব মামলায় শেষ পর্যন্ত কিছুই হয় না, এটা চরিত্র হনন করার জন্য করা হয়েছে। খবরের কাগজে দিয়েছে কারণ তিনি প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার চরিত্র হনন করতে হবে, সেই জন্য। আসলে ভেতরে কোনো সাবস্টেন্স। ধন্যবাদ। আমি দর্শকদের কাছে আবার একটু যে মাঝখানে আপনি হাত তুলেছেন, তৃতীয় সারিতে, খুব সংক্ষেপে বলবেন। আমি জানতে চাচ্ছি যে বর্তমানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা কি আমাদের বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। তোফায়েল আহমেদ, কি বলবেন? আসলে ডক্টর ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি, আমিও তাকে শ্রদ্ধা করি। আমি যতটুকু জানি, আমি দেশে ছিলাম না, তাতে আমার মনে হয়েছে যেটা অত পত্রপত্রিকা প্রথম যেভাবে নিউজটা এসেছিল, তারপরে এনবিআর চেয়ারম্যানটা ক্লিয়ার করেছে যে একটা অনিয়মের প্রশ্ন উঠেছে। তো অনিয়ম তো আমরা যারা ট্যাক্স দিই, আমাদের কাছে তো চিঠি দেয় যে আপনি যে ট্যাক্স দিয়েছেন এটার মধ্যে অনিয়ম আছে, এটা ঠিক হয় না, এটা তো আমরাও পেয়ে থাকি। সুতরাং আমাদের সংবিধান অনুসারে সকল নাগরিকের কিন্তু আমরা সমান। তিনি শ্রদ্ধেয় ব্যক্তি, যদি কোনো অনিয়ম হয়ে থাকে আমার মনে হয় যে এটা একজন প্রশ্ন করেছেন যে, বা অনেকে মন্তব্য করছেন যে সরকার কোনো কারণে অধ্যাপক ইউনূসের প্রতি রাজনৈতিকভাবে প্রতিহিংসা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে কিনা। এটা আমি মনে করি এটা একটা পারসেপশন কারোর হতে পারে। তবে একটা কথা ইদানিং না বললেও নয়, তিনি আবার ইদানিং কিন্তু তিনি একজন সম্মানিত ব্যক্তি, আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি এবং তিনি নোবেল পুরস্কার পাওয়ার পর আমি নিজেও গিয়েছিলাম তাকে অভিনন্দন জানাবার জন্য। কিন্তু ইদানিং আবার তিনি যখন বলেন দম্ভ করে, আমাকে মাফ করবেন আপনারা, যখন দম্ভ করে বলেন যে আমি তো কারো কাছে যাই না, কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন দলের তার কাছে গিয়েছিল, যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তখন আমি তো কারো কাছে যাই না, আমার কাছে আসে। এই কথাটা আমার কাছে ভালো লাগে নাই, কারণ আবার বলেছেন যে ইচ্ছা করলে সরকারও আমার কাছে আসতে পারে। আবার তিনি কিছু কিছু কথা বলেছেন যেটা একটু রাজনৈতিক, আমার মনে হয় এইটুকু বাদ দিয়ে উনি একজন সম্মানিত ব্যক্তি, আমরা ওনাকে সম্মান করি, জাতি তাকে সম্মান করে, এটা আমি মনে করি না। কারণ প্রতিহিংসা করার যদি কেউ চেষ্টা করে, যারা চেষ্টা করে তাদের লাভ হয় না। ধন্যবাদ তোফায়েল আহমেদ। আপনি 30 সেকেন্ড সময় পাবেন, আমি শেষের দিকে আছি অনুষ্ঠানে। যে ট্যাক্সের বিষয়টা গোপন বিষয়, সাধারণত
ট্যাক্সের ফাইল কিন্তু প্রকাশ করা যায় না। হ্যাঁ, এটা আইনগতভাবে এটা গোপন বিষয়, কিন্তু আমাদের কাছে বোধগম্য নয় কেন প্রফেসর ইউনূসের ট্যাক্সের বিষয়টা এইভাবে পত্রিকার হেডলাইন। ধন্যবাদ বদিউল আলম মজুমদার, এটাতে কিছু একটা ইঙ্গিত বহন। ধন্যবাদ বদিউল আলম মজুমদার আপনাকে। আমি একই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে আপনারা যে তিনজন বাকি আছেন, আপনাদের তিনজনকেও ধন্যবাদ রইল। এখানে আপনারা দর্শক হিসেবে যারা প্রশ্ন করেছেন কিংবা আপনাদের মতামত দিয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনকে। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে সিলেটে। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।